হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সকলকে স্বাগত জানাই Go-G8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় হতে বাংলাদেশের সড়ক পথের সুবিধা অসুবিধা এবং সমুদ্র বন্দর সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের প্রধান চলাচলের মাধ্যম হলো সড়ক পথ। এত সড়ক পথ, এগুলোর সুবিধাসমূহ অর্থনীতিতে কি ভূমিকা রাখে তা এখন দেখব। বন্ধুরা, বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনের জন্য রাস্তাই সবচেয়ে উত্তম পথ। এমন অনেক স্থান আছে যেখানে রেলপথ বা জলপথ কোনোটাই নেই, যেখানে সড়ক পথই একমাত্র অবলম্বন। এই সড়ক পথের নানা ধরনের সুবিধা রয়েছে বন্ধুরা, যেমন বাজার ব্যবস্থার উন্নতি। বাংলাদেশের শহর এবং গ্রাম অঞ্চলের মধ্যে সহজ যোগাযোগ ব্যবস্থার দারুণ অভাব। সড়ক পথের অভাবে গ্রামবাসীরা তাদের উৎপাদিত দ্রব্য শহরে এনে উচিত দামে বিক্রি করতে পারে না। এছাড়া পচনশীল দ্রব্য গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলে পাঠাবার জন্য সড়ক পথের প্রয়োজন সবচেয়ে বেশি। রেলপথ সব স্থানে নির্মাণ করাও সম্ভব হয় না, তাই সড়ক পথের উপর নির্ভর করে থাকতে হয়। দ্বিতীয়ত, সুষম অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের জন্য সড়ক পথের যথেষ্ট প্রয়োজন রয়েছে। দেশের সব স্থানে সড়ক পথ থাকলে পল্লী অঞ্চলেও কারখানা স্থাপন করা যায়। তৃতীয়ত, কৃষি উন্নয়ন। সড়ক পথের উন্নতি ছাড়া কৃষির উন্নয়ন সম্ভব নয়। কৃষি যন্ত্রপাতি, বীজ, সার ইত্যাদি কৃষিক্ষেত্রে পাঠানো এবং উৎপাদিত শস্য কৃষকের বাড়িতে আনয়নের জন্য সড়ক পথেই সবচেয়ে বেশি সুবিধা। বন্ধুরা, চতুর্থত, শিল্প উন্নয়ন। শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল শিল্প কেন্দ্রে সংগ্রহ এবং শিল্পজাত দ্রব্য দেশ বিদেশের বাজারে পাঠানোর জন্য সড়ক পথের সুবিধা থাকা উচিত। পঞ্চমত, ব্যবসা বাণিজ্য উন্নতি। অসংখ্য ছোট বড় হাট বাজার বাংলাদেশের বিভিন্ন স্থানে রয়েছে। এসব হাট বাজারে পণ্যদ্রব্য পরিবহন করতে এবং সেখান থেকে অধিকতর উন্নত বাণিজ্য কেন্দ্রে প্রেরণ করতে সড়ক পথের সুবিধা থাকা দরকার। ষষ্ঠত, বনজ সম্পদ আহরণ। বন এলাকায় রেলপথ নির্মাণ সম্ভব হয় না। বাংলাদেশের বনাঞ্চলে সড়ক পথ নির্মিত হওয়ায় বনজ সম্পদ আহরণ করে সুষ্ঠুভাবে ব্যবহার করতে যথেষ্ট সুবিধা হয়। সপ্তমত, দ্রব্যমূল্যের সমতা। শহর এবং গ্রাম অঞ্চলের মধ্যে উন্নত সড়ক ব্যবস্থা থাকলে শহর এবং গ্রামের মধ্যে দ্রব্যমূল্যের বিশেষ পার্থক্য দেখা যায় না। অষ্টমত, কর্মসংস্থান। বেকারত্বের হার বাংলাদেশে সবচেয়ে বেশি। সড়ক পথ রক্ষণাবেক্ষণ ও মেরামত, সড়ক পরিবহনের সাথে কর্মরত থেকে এই দেশের বহু লোক জীবিকা নির্বাহ করছে, যার ফলে বেকারত্ব কমছে। নবমত, রাজনৈতিক সুবিধা। রাজনৈতিক ক্ষেত্রে সড়ক পথের সুবিধা কম নয়। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং দেশকে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করতে সড়ক পথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, দশমতম হল সামাজিক গুরুত্ব। বাংলাদেশের বিভিন্ন স্থানে চালচলন, আচার ব্যবহার ও সামাজিক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য দেখা যায়। বিভিন্ন ধরনের সংস্কৃতির আদান প্রদানে সড়ক পথ সাহায্য করে থাকে। বন্ধুরা, তবে এই যে এত প্রয়োজনীয় সড়ক পথে কিছু অসুবিধাও রয়েছে। যেমন, বেশি দূরবর্তী স্থানে যাতায়াত করা দরকার হলে সড়ক পরিবহনের ভাড়া এবং মাশুল বৃদ্ধি পায়। বর্ষাকালে বাংলাদেশের অধিক বৃষ্টিপাত অঞ্চলে এবং শীতকালে অধিক ঘন কুয়াশার ফলে সড়ক পথে চলাচলে বিঘ্ন ঘটে। সড়ক পরিবহনের নির্ভরযোগ্যতা কম।
কোনো কোনো সময় সড়কে যান বিকল হয়ে গেলে দুর্ঘটনা ঘটে। মাঝে মধ্যেই সড়ক পথে যানজট ঘটে, তখন যাত্রী ও পণ্য পরিবহনে সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে নিয়মিতভাবে সঠিক সময়ে সড়ক পথে গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব হয় না। সড়ক পথের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্ভব হয় না, কারণ মালভর্তি সড়কযানকে সরাসরি অন্য দেশে প্রবেশ করতে কিছু বিধিনিষেধের ঝামেলায় পড়তে হয়। সড়ক পথে দ্রব্য পরিবহনের ক্ষেত্রে শ্রমিকজনিত ব্যয় বেড়ে যায়। এক ট্রাক ভর্তি মালের জন্য যেখানে 2 জন শ্রমিক প্রয়োজন হয়, সেখানে রেলপথে অনেকগুলো ওয়াগন ভর্তি মাল পাঠাতে মাত্র 3 জন শ্রমিক প্রয়োজন হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা নৌ এবং সমুদ্র বন্দরগুলো সম্পর্কে জেনে নেব। জলপথে পণ্যদ্রব্য আমদানি এবং রপ্তানি করার জন্য সমুদ্র উপকূলে বা নদীর তীরে বাণিজ্য বন্দর গড়ে উঠেছে। এই ধরনের বাণিজ্য কেন্দ্রগুলোকে বন্দর বলা হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে ছোট বড় নানা ধরনের বন্দর রয়েছে। এগুলো জল ও রেলপথে দেশের অধিকাংশ শহরের সাথে সংযুক্ত। এই বন্দর আবার 2 ধরনের, যার প্রথমটি হলো অভ্যন্তরীণ নদী বন্দর। দৌলতদিয়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ভৈরব বাজারে নদী বন্দর রয়েছে। দ্বিতীয়টি হলো সমুদ্র বন্দর। চট্টগ্রাম, মংলা ও পায়রায় সমুদ্র বন্দর রয়েছে। বন্ধুরা, বাংলাদেশে বড় বড় নদীর তীরে নৌবন্দর গড়ে ওঠার অনুকূল পরিবেশ রয়েছে। এতে কিছু সুবিধাও আছে, যেমন নদীতে প্রচুর পানি এবং জোয়ার ভাটা থাকার প্রয়োজন আছে, যেন অগভীর নদীতে জোয়ারের সময় বড় বড় জাহাজ ঢুকতে পারে। নদীতে বালুচর এবং কাদাযুক্ত তীরভূমি না থাকায় উত্তম। বাংলাদেশের বড় বড় নদীগুলোতে এই ধরনের পরিবেশ না থাকায় বন্দর গড়ে উঠেছে। নদীপথ অধিক বাঁকা থাকা উচিত নয়, এতে শুধু শুধু দূরত্ব সৃষ্টি হয়। বাংলাদেশের বেশিরভাগ নদীপথ অনেকটা উত্তর থেকে দক্ষিণ বরাবর অবস্থিত। নদীর কাছাকাছি উন্মুক্ত সমভূমি থাকার প্রয়োজন, যাতে রেলপথ, সড়কপথ, ব্যাংক, ডাকঘর, মালগুদাম ইত্যাদি গড়ে ওঠে। চাঁদপুর, নারায়ণগঞ্জ, ভৈরব বাজার, সিরাজগঞ্জ ইত্যাদি নদীবন্দর এই ধরনের সুযোগ সুবিধা থাকায় সহজেই গড়ে উঠেছে। নদী প্রশস্ত এবং গভীর থাকলে শীতকালে নদীর পানি কমে গেলে অথবা অল্প পানি থাকলেও জলযান চলাচলে বিঘ্নতা ঘটে না। বাংলাদেশের নদীগুলোতে সাধারণত এ ধরনের সমস্যা সৃষ্টি হয় না। বাংলাদেশের নদীবন্দর এলাকার পশ্চাৎভূমি উর্বর এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বন্দর এলাকার জলযানের জন্য জ্বালানি তেল, কয়লা ইত্যাদি থাকা উচিত, যা দেশের নদীবন্দরগুলোতে রয়েছে। বন্ধুরা, সমুদ্র বন্দর গড়ে ওঠার অনুকূল পরিবেশ সম্পর্কে এখন আমরা জানব। প্রথমেই বলবো পোতাশ্রয়ের কথা। যে স্থানে জাহাজগুলো নিরাপদ আশ্রয় নিতে পারে সেই স্থানকে পোতাশ্রয় বলে। পোতাশ্রয়ের অভ্যন্তরে সমুদ্র স্রোত, সমুদ্রের ঢেউ, ঝড়ঝাপটা ইত্যাদির প্রভাব থেকে মুক্ত থাকে। এই কারণে সমুদ্র উপকূল ভগ্ন থাকলে সেখানে সহজেই পোতাশ্রয় গড়ে ওঠে। চট্টগ্রাম ও মংলা বন্দরের কাছে পোতাশ্রয় রয়েছে। এছাড়াও এসব বন্দরের কাছে সমুদ্রের খুব গভীরে জাহাজ মেরামত ও জেটি নির্মাণের জন্য ব্যবস্থাও রয়েছে। পশ্চাৎভূমি। বন্দরের পেছনে যে অঞ্চলের পণ্য সামগ্রী কোনো বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয় এবং ওই বন্দরের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা দ্রব্য যে অঞ্চলে বিতরণ করা হয় সেই অঞ্চলকে বন্দরের পশ্চাৎভূমি বলে। পুরো বাংলাদেশেই চট্টগ্রাম বন্দরে এই পশ্চাৎভূমি রয়েছে। বন্দরের গঠন ও এর উন্নতির উপর পশ্চাৎভূমির বিস্তৃতি ও সমৃদ্ধি নির্ভর করে থাকে, কারণ এর উন্নতির উপর আমদানি রপ্তানি দ্রব্যের পরিমাণ নির্ভর করে। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ভগ্ন তটরেখা সম্পর্কে। ভগ্ন তটরেখা বন্দর গঠনের ক্ষেত্রে খুবই উপযুক্ত, কারণ ভগ্ন তটে বহু গভীর এবং প্রস্থ
খাড়ি দেখা যায়। এই অবস্থায় অধিক সংখ্যক জাহাজ একসাথে পোতাশ্রয়ে অবস্থান করতে পারে। মগ্নচড়া বা শৈলমুক্ততা। বন্দরের কাছাকাছি পানিতে মগ্নচড়া বা শৈল অবস্থিত থাকলে এটি জাহাজ চলাচলের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে। বন্দরের কাছাকাছি সমুদ্রে মগ্নচড়া বা শৈলমুক্ত থাকলে জাহাজ চলাচলে সুবিধা হয়। এই কারণে চট্টগ্রাম ও মংলা বন্দর সহজেই গড়ে উঠেছে। উপকূলের গভীরতা। বন্দরের উপকূলে সমুদ্র বেশ গভীর হওয়া উচিত। এতে সব ধরনের আধুনিক জাহাজ বন্দরে যাতায়াত করতে পারে। সুবিস্তৃত সমভূমি। বন্দরের সন্নিহিত এলাকায় জাহাজ মেরামত এবং জেটি নির্মাণের সুবিস্তৃত সমভূমি থাকার প্রয়োজন রয়েছে। জলবায়ুর প্রভাব। বন্দর গঠনে জলবায়ুর প্রভাব কিন্তু কম নয়। বন্দরের কাছাকাছি এলাকায় সবসময় বরফ ও কুয়াশা মুক্ত হওয়া উচিত, কারণ বরফ জমে গেলে জাহাজ চলাচল অসম্ভব হয়ে পড়ে। উন্নত যাতায়াত ও পরিবহন ব্যবস্থা। আমদানি ও রপ্তানি পণ্যদ্রব্য পশ্চাৎভূমিতে পাঠানোর জন্য উন্নত যাতায়াত এবং পরিবহন ব্যবস্থা থাকা উচিত। পানীয় জল ও জ্বালানির ব্যবস্থা। বন্দরের কাছাকাছি পানীয় জল এবং জ্বালানি সরবরাহ থাকা প্রয়োজন। দূরপাল্লার জাহাজগুলোতে মাঝে মধ্যে বন্দর থেকে কয়লা বা তেল সংগ্রহ করতে হয়। তাছাড়াও স্বাদু জল পানীয় হিসাবে ও জাহাজের ইঞ্জিনের জন্য প্রয়োজন হয়ে পড়ে। বন্ধুরা, বাংলাদেশের সমুদ্র বন্দর এর উন্নতির অন্যতম কারণ প্রয়োজনীয় পানি এবং জ্বালানি সরবরাহ। বন্ধুরা, বাংলাদেশের 3টি সমুদ্র বন্দর রয়েছে। এগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব। প্রথমে জেনে নেব চট্টগ্রাম সমুদ্র বন্দর সম্পর্কে। কর্ণফুলী নদীর তীরে এটি অবস্থিত। চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর। সমুদ্রপথে দেশের শতকরা 92% আন্তর্জাতিক বাণিজ্য এই বন্দরের মাধ্যমেই হয়ে থাকে। দ্বিতীয়ত, মংলা সমুদ্র বন্দর। এটি দেশের দ্বিতীয় প্রধান সমুদ্র বন্দর। 1950 সালে বাগেরহাট জেলার মংলা নামক স্থানে এটি গড়ে ওঠে। তৃতীয়ত, পায়রা সমুদ্র বন্দর। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর এটি। পটুয়াখালী জেলার কলাপাড়া থানার রাবনাবাদ নদীর পূর্ব পাশে এটি গড়ে ওঠে। 2013 সালে এটির যাত্রা শুরু হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং GoG8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। বাংলাদেশের 3টি সমুদ্র বন্দর রয়েছে, যথা চট্টগ্রাম সমুদ্র বন্দর। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর। মংলা সমুদ্র বন্দর দেশের দ্বিতীয় প্রধান সমুদ্র বন্দর। 1950 সালে বাগেরহাট জেলার মংলা নামক স্থানে এটি গড়ে ওঠে। পায়রা সমুদ্র বন্দর তৃতীয় সমুদ্র বন্দর। পটুয়াখালী জেলার কলাপাড়া থানার রাবনাবাদ নদীর পূর্ব পাশে গড়ে ওঠে। 2013 সালে এর যাত্রা শুরু হয়।